বাংলার নবজাগরণ বাংলার নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা ফোর্ট উইলিয়াম কলেজে চাকরিতে থাকার সময় বিদ্যাসাগরের কয়েকটি সামাজিক দায়িত্ব পালন, তার সঙ্গে অক্ষয় কুমার দত্তের সখ্যতা তৈরি হওয়ার সুযোগ, সংস্কৃত কলেজে চাকরিতে যোগ দিয়ে তার সহপাঠী মদন মোহন তর্কালঙ্কারকে সংস্কৃত কলেজে শিক্ষক হিসেবে নিয়ে আসার জন্য তার ভূমিকা, এইসব আলোচনা করা হয়েছে। সংস্কৃত কলেজ থেকে তার পদত্যাগের কারণও এই প্রসঙ্গে বলা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি করলেও বিদ্যাসাগর তার সামাজিক কর্তব্যে অবহেলা করেননি। প্রাত্যহিক কাজকর্মের মধ্যেও তিনি সেই কর্তব্য সম্বন্ধে সচেতন থাকতেন। সংস্কৃত কলেজের পূজনীয় মাস্টারদের সেবা শুশ্রূষা করা, আদেশ পালন করা, অগ্রজ বা অগ্রজতুল্যদের কর্মজীবনে প্রতিষ্ঠিত করা, আপদে বিপদে প্রতিবেশীদের যথাসম্ভব সাহায্য করা, এসবই তাঁর চাকরি জীবনের নিত্য নৈমিত্তিক অতিরিক্ত কাজ ছিল। কয়েকটা উদাহরণ আমরা একে একে দেখে নিই। সংস্কৃত কলেজের ব্যাকরণ শ্রেণীর অধ্যাপক গঙ্গাধর তর্কবাগীশ 1843 সালের গ্রীষ্মে কলেরায় আক্রান্ত হন। তাঁর ছেলেমেয়েরা কেউ সেই সময়ে তার কাছে ছিল না। গঙ্গাধর বিদ্যাসাগরকে পুত্রের মতো স্নেহ করতেন। খবর পেয়ে ঈশ্বরচন্দ্র দুজন বিখ্যাত ডাক্তারকে নিয়ে তর্কবাগীশের বাড়িতে যান। 3 দিন ধরে সারাক্ষণ তিনি তার পূজনীয় শিক্ষকের চিকিৎসা ও শুশ্রূষা করেন, কিন্তু বিদ্যাসাগর তাঁর এই শিক্ষককে বাঁচাতে পারেননি। কিছুদিন পরে তাঁর আরো এক শিক্ষক জয়নারায়ণ তর্কপঞ্চাননের ভাগ্নে ঈশানচন্দ্র ভট্টাচার্যের কলেরা হয়। তখনকার দিনে কলেরা হলে রোগীর সেবা না করে ঘরের এক কোণে বা বাইরে সরিয়ে রাখা হতো। মৃত্যু নিশ্চিত জেনে তর্কপঞ্চানন মশাই ভাগ্নেকে এক কোণে দরমা পেতে শুইয়ে রেখেছিলেন। ছাত্র ঈশ্বরচন্দ্র খবর পেয়ে ডাক্তার বন্ধুকে নিয়ে নারকেলডাঙ্গায় যান এবং রোগীর সেবা ও চিকিৎসা করতে থাকেন। অল্প দিনের মধ্যে রোগীও সুস্থ হয়ে ওঠে। 1844 সালে সংস্কৃত কলেজে ব্যাকরণের প্রথম শ্রেণীর শিক্ষক হিসেবে যোগ্য পণ্ডিত হিসাবে মার্শাল সাহেব বিদ্যাসাগরকে যোগ দিতে বলেন। বিদ্যাসাগর তখনও ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতা করেন। বিদ্যাসাগর তাকে বলেন যে আমার চেয়েও যোগ্য ব্যক্তি আছেন যাকে আপনি স্বচ্ছন্দে ওই পদে নিতে পারেন। তিনি পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতির কথা বলেন। তারানাথ তখন তার নিজের গ্রাম অম্বিকা কালনায় থাকতেন। কালনায় তিনি চতুষ্পাঠী প্রতিষ্ঠা করে ছাত্রদের শিক্ষা দিতেন ও অন্যান্য ব্যবসাও করতেন। অম্বিকা কালনায় ঈশ্বরচন্দ্র। মার্শাল সাহেব তাকে বলেন যে তর্ক বাচস্পতি ওই চাকরিতে রাজি হবেন কিনা সেটা আগে জানা দরকার। সেই দিনই বাসায় ফিরে গিয়ে ঈশ্বরচন্দ্র গঙ্গা পার হয়ে হেঁটে কালনা রওনা হন। পরদিন কালনায় পৌঁছে তিনি বাচস্পতি মশাইকে এই চাকরি গ্রহণ করতে রাজি করান এবং তার প্রশংসাপত্রগুলি নিয়ে কলকাতায় ফিরে আসেন। মার্শাল সাহেব অনুমোদন দিলে 1845 সাল থেকে তারানাথ তর্ক বাচস্পতি মাসিক 90 টাকা বেতনে সংস্কৃত কলেজে ব্যাকরণের প্রথম শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন। ঈশ্বরচন্দ্র ও অক্ষয় কুমার দত্ত। এবারে আসি ঈশ্বরচন্দ্র আর অক্ষয় কুমার দত্তের কথায়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে আমরা তাঁদের কথা আগের পর্বে অল্প হলেও কিছুটা জেনেছি। 1843 থেকে 1855 সাল পর্যন্ত অক্ষয় কুমার তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথের পরিচয় হয় কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের মাধ্যমে। দেবেন্দ্রনাথের সঙ্গে অক্ষয় কুমারের নানা বিষয়ে মতভেদ ও মতবিরোধ হতে থাকে। সে সময়ে অক্ষয় কুমারের প্রধান সমর্থক ও মনন সহযোগী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অক্ষয় কুমার ও বিদ্যাসাগর এই দুইজন প্রতিভাবান মানুষের জন্যই বাংলা গদ্য সাহিত্যের প্রথম যুগে বাংলা ভাষা সাহিত্য রূপ পেয়েছিল। অক্ষয় কুমারের সঙ্গে ঈশ্বরচন্দ্রের জীবনব্যাপী ঘনিষ্ঠতা শুরু তখন থেকে। এবার জানবো কিভাবে তা শুরু হয়েছিল। আমরা আগেই জেনেছি যে বিদ্যাসাগর খুব অল্প দিনের মধ্যে ইংরেজি ও হিন্দি শিখেছিলেন। এবার তিনি ভাবলেন অঙ্ক শিখতে হবে। এই জন্য তিনি শোভাবাজার রাজবাড়িতে যাতায়াত আরম্ভ করলেন। সেখানে তাঁর 3 বন্ধু থাকতেন। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু যথাক্রমে অমৃতলাল মিত্র আর শ্রীনাথ ঘোষ হলেন রাজা রাধাকান্ত দেবের মধ্যম ও ছোট জামাই। তৃতীয় বন্ধু হলেন রাধাকান্তের নাতি অর্থাৎ মেয়ের ছেলে আনন্দকৃষ্ণ বসু। এদের কাছে তিনি অঙ্ক ও ইংরেজি শিখতে গেলেন, কিন্তু নিরস অঙ্কশাস্ত্রে তিনি মন দিতে পারলেন না।
শেষ পর্যন্ত অঙ্ক না শিখে তিনি আনন্দকৃষ্ণের কাছে শেক্সপিয়ার পড়তে লাগলেন। পরে তিনি খুব সুন্দর শেক্সপিয়ার আবৃত্তি করতে পারতেন। এই যাতায়াতের পথেই একদিন রাজা রাধাকান্ত দেবের সঙ্গে বিদ্যাসাগরের পরিচয় হয়। রাধাকান্ত তার সঙ্গে আলাপ করেন এবং তার কথাবার্তা শুনে খুব আনন্দ পান। এইভাবে পরবর্তীকালের এক সংস্কার বিরোধী ও এক সংস্কার প্রয়াসী দুই বিরোধী চরিত্রের প্রথম আলাপ হয়। শোভাবাজার রাজবাড়িতে অক্ষয় দত্ত ও বিদ্যাসাগর দুজনেই ভিন্ন ভিন্ন সময়ে ইংরেজি, অঙ্ক ও সাহিত্য পড়তে যেতেন। আগেই জেনেছি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকার কথা। প্রথম দিকে যারা যারা এই পত্রিকায় লেখা ছাপানোর জন্য পাঠাতেন সেগুলি আনন্দকৃষ্ণের কাছে আসতো এবং প্রয়োজন মতো তিনি সংশোধন করে ছাপানোর জন্য পাঠাতেন। একদিন বিদ্যাসাগর আনন্দকৃষ্ণের বাড়িতে এসেছেন, সেই সময় অক্ষয় কুমারের একটা লেখা এলে তা প্রয়োজন মতো সংশোধনের ভার আনন্দকৃষ্ণ বিদ্যাসাগরকে দেন। এভাবে বেশ কয়েকবার অক্ষয় কুমারের লেখা সংশোধন করে দেন বিদ্যাসাগর, আর অক্ষয় কুমারও এই সুন্দর সংশোধন দেখে খুব আনন্দ পেতেন। এ ধরনের সুন্দর সরল বাংলা দেখে অক্ষয় কুমারের কৌতূহল হলো, এমন বাংলা কে লেখে? তাই কৌতূহল নিবারণের জন্য একদিন তিনি শোভাবাজারে এসে বিদ্যাসাগরের সঙ্গে আলাপ করেন। বিদ্যাসাগরের সংস্কৃত কলেজে চাকরি। এবার আমরা আবার বিদ্যাসাগরের চাকরি জীবনের কথায় ফিরে আসি। প্রায় 5 বছর ফোর্ট উইলিয়াম কলেজে কাজ করার পর বিদ্যাসাগর সংস্কৃত কলেজে কাজ করার একটা সুযোগ পান। এই সময়ে অর্থাৎ 1846 সালে সেখানে সহকারী সম্পাদকের পদ খালি হয়। তিনি সেখানে আবেদনপত্র জমা দেন। ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি মার্শাল সাহেব তাকে এজন্য একটি প্রশংসাপত্র দেন। ওই বছরের এপ্রিলে 25 বছর বয়সে বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের পদে নিযুক্ত হন। জয়গোপাল তর্কালঙ্কারের মৃত্যু। সংস্কৃত কলেজে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই সাহিত্যের অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কারের মৃত্যু হয়। বিদ্যাসাগর 2 বছর অর্থাৎ 1833 সাল থেকে 1835 সাল পর্যন্ত সংস্কৃত কলেজের সাহিত্য শ্রেণীতে জয়গোপালের ছাত্র ছিলেন। সাহিত্য শ্রেণীতে তার কাছে ঈশ্বরচন্দ্রকে, রঘুবংশ, কুমার সম্ভব, মেঘদূত, কিরাতার্জুনীয়, শিশুপাল বধ, নৈষধচরিত, শকুন্তলা, বিক্রম উর্বশী, বেণীসংহার, রত্নাবলী, মুদ্রা রাক্ষস, উত্তর রামচরিত, দশকুমার চরিত, কাদম্বরী এগুলি পড়তে হয়েছিল। সাহিত্যে পারদর্শিতার জন্য জয়গোপাল ঈশ্বরচন্দ্রকে খুবই স্নেহ করতেন। এই সময়ে কলেজের সেক্রেটারি ছিলেন রসময় দত্ত। জয়গোপালের মৃত্যুর পর রসময় ঠিক করেন যে বিদ্যাসাগর এই পদে নিযুক্ত হন, কিন্তু বিদ্যাসাগর এই পদটি নিলেন না। তিনি তার ক্লাসমেট মদনমোহন তর্কালঙ্কারকে ওই পদে নিযুক্ত করতে অনুরোধ করেন। বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন ও বিদ্যাসাগর এই দুজন অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। এই প্রসঙ্গে আমরা জেনে নিই কিভাবে তা হয়েছিল। দুজনেই সংস্কৃত কলেজে একই বছর ও এক শ্রেণীতে অর্থাৎ ব্যাকরণ শ্রেণীতে পড়াশোনা আরম্ভ করেন। দুজনেই অসাধারণ প্রতিভার মানুষ ছিলেন। দুইজন একসঙ্গে 3 বছর ব্যাকরণ শ্রেণীতে মুগ্ধবোধ, 2 বছর সাহিত্য শ্রেণীতে, অলঙ্কার শ্রেণীতে অলঙ্কার শাস্ত্র 2 বছর ও তারপরে জ্যোতিষশাস্ত্র শিক্ষা নেন। জ্যোতিষের পর দুই বন্ধু কিছুদিন দর্শন শাস্ত্র পড়ে উভয়ই স্মৃতি শ্রেণীতে স্মৃতি পড়েন 3 বছর। উভয়ই একসঙ্গে জজ পণ্ডিতের সার্টিফিকেট পান। সংস্কৃত কলেজে পড়াশোনার জন্য বেশিরভাগ প্রাইজ এই দুজন ছাড়া আর কেউ পেতই না বলা চলে। সংস্কৃত কলেজের শিক্ষা শেষে মদনমোহন কিছুদিন করে হিন্দু কলেজ পাঠশালা, বারাসত গভর্নমেন্ট বিদ্যালয়, ফোর্ট উইলিয়াম কলেজ ও তারপরে কৃষ্ণনগর কলেজে শিক্ষকতার অথবা পণ্ডিতের কাজ করছিলেন। মদনমোহন তর্কালঙ্কারের সংস্কৃত কলেজে চাকরি। মদনমোহন কৃষ্ণনগর কলেজে হেড পণ্ডিতের কাজ করার পরে 1846 সালের জুন মাসে সংস্কৃত কলেজে 90 টাকা বেতনে শিক্ষকতার কাজে যোগ দেন। বিদ্যাসাগরের বেতন ওই একই কলেজে তখনও 50 টাকা। মদনমোহন অবশ্য এখানে 4 বছর শিক্ষকতা করেছিলেন। 1850 সালের নভেম্বরে তিনি ওই চাকরি থেকে পদত্যাগ করেন। বিদ্যাসাগর ও রসময় দত্ত। সংস্কৃত কলেজে যোগ দিয়েই বিদ্যাসাগর খুব উৎসাহের সঙ্গে কাজ করতে থাকেন। এখানেই তিনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন, তাই এখানকার শিক্ষা ব্যবস্থার উন্নতি কিভাবে করা যায়
সেই বিষয়েই তিনি চিন্তা করতেন। তাই কলেজের পাঠ্যক্রম ও পঠন পদ্ধতির পরিবর্তন ঘটাতে চেয়ে কতকগুলি প্রস্তাব তৈরি করে তিনি একটি রিপোর্ট কলেজের সম্পাদকের কাছে দেন। মার্শাল সাহেবের কাছে রিপোর্টের প্রস্তাবগুলি পছন্দ হলেও রসময় দত্ত একটি বাদে রিপোর্টের সব প্রস্তাবই বাতিল করে দেন। সংস্কৃত কলেজে সহকারী সম্পাদক পদ থেকে বিদ্যাসাগরের পদত্যাগ। সহকারী সম্পাদকের প্রভাব বাড়বে আর সম্পাদক হয়ে রসময় দত্তের প্রভাব কমবে, এ তিনি কিভাবে সহ্য করবেন? এরপর থেকে কলেজের উন্নতির জন্য বিদ্যাসাগর যখন যা প্রস্তাব করতেন রসময়বাবু তাতে কান দিতেন না। এইভাবে পদে পদে বাধা পেয়ে বিদ্যাসাগরের উৎসাহ অনেক কমে গেল। তার মনে হলো স্বাধীনভাবে যখন কাজ করা সম্ভব নয়, সেখানে মাসে মাসে কিছু টাকার জন্য কোনো মতে চাকরি করার মানে হয় না। তিনি তখন পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং 1847 সালের জুলাই মাসে তার পদত্যাগপত্র গৃহীত হয়। বিদ্যাসাগরের মতো একজন দরিদ্র পণ্ডিত মানুষের পক্ষে এক কথায় মাসিক 50 টাকা বেতনের চাকরি ছেড়ে দেওয়া সম্ভব হলো, তা কিন্তু রসময় দত্তের পক্ষে বোঝা সম্ভব হলো না। তিনি কথায় কথায় একজনকে বলেছিলেন, বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিলে খাবে কি? এ কথা শুনে বিদ্যাসাগর বলেছিলেন, দত্তমশাইকে বলো যে বিদ্যাসাগর আলু পটল বেচে খাবে। পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর বিদ্যাসাগর নাই এই প্রবন্ধের একটি ছোট্ট অংশ লিখে বিদ্যাসাগরের এই পর্বটি আমরা এখানে শেষ করব। বিদ্যাসাগর মহাশয় ঘোর দারিদ্র্যের ভিতর হইতে নিজ পুরুষাকারের গুণে উঠিয়াছিলেন। তিনি একদিকে তেজে যেরূপ সিংহের ন্যায় ছিলেন, হৃদয়ে রমণীর ন্যায় কোমল ছিলেন। কথাই আছে দয়ার সাগর বিদ্যাসাগর, এ কথাটির এক বিন্দুও মিথ্যা নয়। তাহার মতো দয়ালু লোক অতি অল্পই জন্মিয়াছে।